স্বাগত। আজকের বিরতিহীন সংবাদ দুপুরে সাথে আছি শাফাবিল ফরিদ এবং আমি সঞ্চারী মজিদ্দমা। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। সংসদে উঠছে 7,61,000 কোটি টাকার বাজেট। মূল্যস্ফীতির লাগাম টানাই প্রধান চ্যালেঞ্জ। সর্বজনীন পেনশন কর্মসূচির ঘোষণা আসছে বাজেটে। জুলাই থেকে পরীক্ষামূলক চালুর সম্ভাবনা। রপ্তানি ও রেমিটেন্সের বিপরীতে ডলারের দাম বেড়ে 108 টাকা 50 পয়সা। রপ্তানিকারকরা পাবে 107 টাকা। কয়লা ও গ্যাস সংকটে লোডশেডিংয়ে চরম ভোগান্তি। পরিকল্পনার অভাব দেখছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় জাপান। নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। আর শুরুতেই জানাবো বাজেটের খবর। সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিকেলে সংসদে উঠছে প্রস্তাবিত বাজেট। এর আকার ধরা হয়েছে প্রায় 7,62,000 কোটি টাকা। নির্বাচনের বছরের এই বাজেটের মূল চ্যালেঞ্জই হবে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা। গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য, কৃষি, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা। পরীক্ষামূলকভাবে চালু হতে পারে সর্বজনীন পেনশন। করমুক্ত আয়ের সীমা 3 লাখ টাকা থেকে বাড়িয়ে ধরা হচ্ছে 3.5 লাখ টাকা। তবে নারী ও 65 বছরের বেশি বয়সী করদাতার জন্য এই সীমা 4 লাখ টাকা। অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করতে বাড়তে পারে ভ্রমণ কর। দূষণ কমাতে ব্যক্তিগত গাড়িকে আনা হচ্ছে পরিবেশ করের আওতায়। আর এই বাজেট পাশ হবে 26 জুন। মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, পরবর্তীকালে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন এবং তিনি আমার পার্শ্ববর্তী থানা কালীগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। তার শৈশব এবং এবারের বাজেট হবে গরিব বান্ধব। অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা থাকছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। সকালে গুলশানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আকার চিন্তা করেই বাজেট পরিকল্পনা হয়েছে। কাউকে গরিব করে সরকার কিছু অর্জন করতে চায় না। বিকেলে সংসদে বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এতে আগামী অর্থবছরে প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 7.5%। সেই সঙ্গে মূল্যস্ফীতির হার 6.5 থেকে 6.6% মধ্যে রাখতে চায় সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সাহস যুগে আমি কার্যপ্রণালী বিধির 12(1) বিধি অনুসারে আকবর হোসেন পাঠান 2018 সালে বিন্দু আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা এখন এই মুহূর্তে তো বলা যাবে না, কিন্তু যখন যে পরিস্থিতি আসবে সেই পরিস্থিতি সামাল দেওয়াটা হলো আমাদের কাজ। আর বাজেটে ফিক্সড কিছু না, বাজেটে অনেক এলাকা আছে, সেই এলাকাগুলো আমরা সময় মতো এগুলোকে আমরা নিজেরা টেক কেয়ার করতে পারি। তো আমি মনে করি যে এবারও আমরা ইনশাআল্লাহ আমরা সেটাই অর্জন করব। আমরা ঠকবো না, আমরা হারবো না, এবং এই দেশের মানুষকে আমরা ঠকাবো না, আমরা হারাবো না। এবারে বাজেট নিয়ে আমাদের সাথে আলোচনা করতে যোগ দিচ্ছেন প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। সরাসরি কথা বলবো তার সাথে। জনাব আশিস সৈকত, আপনাকে স্বাগত। এবার তো বাজেট ধরা হয়েছে 7,62,000 কোটি টাকা। তো সাধারণ মানুষের প্রশ্ন সবার মনে থাকে যে কিভাবে এই বাজেট প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। এ বিষয়ে যদি প্রথমে বিস্তারিত তথ্য বলতেন। ধন্যবাদ আপনাকে। দেখেন, আজ কিছুক্ষণ পরই 3টায় 2023-24 অর্থ বছরের যে বাজেট সেটি পেশ করা হবে এবং এটির একটি প্রক্রিয়া আপনি যেমনটি জানতে চাইছিলেন যে কিভাবে বাজেটটা আসলে পাস হবে, কিভাবে এটি বাস্তবায়ন হবে। এই বাজেটটি কিন্তু প্রথম মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে গত কয়েকদিন আগে।
এবং আজ কিন্তু আবার ফাইনালি সেখানে কিছু অবজারভেশন ছিল। আজ সেখানে সর্বশেষ ক্যাবিনেটের বৈঠক এখন চলছে সংসদ ভবনে। সেই বৈঠকে এই আজকে যে 7,61,000 কোটি টাকার যে বাজেটটি সেটি কিন্তু পাশ হবে, একটু পরেই সেটি ক্যাবিনেটে অনুমোদন করা হবে এবং ক্যাবিনেটে অনুমোদন করার পর সেটি অর্থমন্ত্রী পার্লামেন্টে সেই বাজেটটি উপস্থাপন করবেন। এবং আপনি জানেন যে উপস্থাপন করার পরে একটা দীর্ঘ প্রক্রিয়া, সংসদ সদস্যরা এই বাজেটের উপর আলোচনায় অংশ নেবেন। তারা বিভিন্ন কর, বিভিন্ন শুল্ক, এগুলো কমানো বাড়ানো নিয়ে আলোচনা হবে, কোনটির উপর বাড়ানো উচিত কমানো উচিত সেটি নিয়ে আলোচনা, এবং শেষ দিন প্রধানমন্ত্রী এটার মধ্যে আলোচনায় অংশ নেবেন, এই বাজেট আলোচনায়, যে বাজেটটা আসলে আরো কতটা জনমুখী করা যায় বা কি করলে যে 7.5 লাখ কোটি টাকার বাজেটটা আয় ব্যয়ের হিসাবটা আরো মেলানো যায়। সেই প্রস্তাবগুলো কিন্তু একসাথে আসার পরে অর্থমন্ত্রী আবার তিনি দাঁড়াবেন 26 তারিখে, যেদিন বাজেট পাশ হবে 26 জুন, সেই দিন অর্থমন্ত্রী এইসব যেসব প্রস্তাবগুলো আসবে সেসব প্রস্তাবগুলো থেকে কিছু প্রস্তাব তিনি গ্রহণ করবেন, অ্যাকসেপ্ট করবেন, এবং সেটি কিন্তু বাজেটের অংশ হবে। তারপর সেটি 26 তারিখে পাশ হবে। এবং এটি কিন্তু এবার একটু ব্যতিক্রম হয়েছে। সাধারণত কিন্তু বাজেট পাশ হয় 30 জুন, আমরা জানি যে শেষ কর্মদিবসে পাশ হয়, কিন্তু এবার যেহেতু ঈদের ছুটির কারণে এই 30শে জুনটা ঈদের ছুটির মধ্যে পড়ে গেছে, ফলে এবার বাজেট পাশ হচ্ছে 26 জুন, কারণ তার পরবর্তী কর্মদিবসগুলো ঈদের ছুটি থাকবে। তো সেই দিন পাশ হওয়ার পরে আসলে সেটি প্রজ্ঞাপন আকারে জারি হবে এবং 1 জুলাই থেকে সেটি কার্যকর হবে। বর্তমানে তো মূল্যস্ফীতির একটা কথা বেশ জোরে সোরে আলোচিত হচ্ছে এবং বলা হচ্ছে, অর্থমন্ত্রী ব্রিফিংয়ে জানিয়েছেন যে এবারের বাজেটটা হবে গরিব বান্ধব। তো গরিব বান্ধব বলতে কোন কোন ক্ষেত্রে বাজেটে তিনি আলোকপাত করছেন বা এই বিষয়টা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? না, এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি, আসলে বাজেট এখনো অফিসিয়ালি উপস্থাপন করা হয়নি পার্লামেন্টে, কিন্তু আমরা যতটুকু এখন পর্যন্ত তথ্য পেয়েছি যে সামাজিক সুরক্ষার যে বলয় যেটি তৈরি করা হয়েছে, সেটি আপনি ভিজিপি থেকে বলেন, সেটি আপনার নগদ প্রণোদনা থেকে বলেন, মানে গরিব মানুষকে সুরক্ষা দেওয়ার যেসব প্রকল্পগুলো সরকারের আছে ইতিমধ্যে চলমান, সেগুলোকে আরো বাড়ানো হবে। এবং আপনি জানেন যে কোন সরকারের জন্য এই বছরটা খুব গুরুত্বপূর্ণ, যদিও টানা 15 বছর এই সরকার ক্ষমতায়, এটি 15তম বাজেট এই সরকারের। কিন্তু এবার যেহেতু আবার একটা নির্বাচন সামনে, আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথমে যেহেতু একটা নির্বাচন হবে, সেই কারণেই কিন্তু যদিও সরকার, অর্থমন্ত্রী বলেছেন যে এটিকে নির্বাচনী বাজেট না, তারা সব বাজেটকে নির্বাচনী বাজেট মনে করেন, কিন্তু আসলে কিন্তু এটার মধ্যে, এই বাজেটের মধ্যে সেই নির্বাচনের চাপটা কিন্তু থাকবে। মানে মানুষকে আসলে কতটুকু স্বস্তি দেওয়া যায় এই বাজেটে, সেটা তার লক্ষ্য থাকবে। কারণ সরকারের বাইরে সরকার তো একটা তার মেকানিজম দিয়ে বা কাজটি করছে, কিন্তু তার বাইরে তো একটা রাজনৈতিক দল এখানে আছে, আওয়ামী লীগ সরকার পরিচালনা করছে। ফলে কিন্তু সে মানুষকে স্বস্তি দেওয়ার জন্য কিছু সুযোগ এই বাজেটে দেওয়ার চেষ্টা করবে, যাতে করে আগামী নির্বাচনে তিনি মানুষের কাছে সেই কথাগুলি সে বলতে পারে, এবং এই কথাগুলো বলে যে যিনি তাতে করে তার পক্ষে বা ভোট তিনি টানার জন্য কিছু সুবিধা, কিছু প্রণোদনা এবং সামাজিক সুরক্ষা বলয়। এবং আপনি জানেন যে এর মধ্যে ইতিমধ্যে একটা খুব পপুলার সাধারণ মানুষের মধ্যে যে পেনশন স্কিম, সাধারণ মানুষের জন্য পেনশন স্কিম, যেটি গত বাজেটে আসলে প্রথম উত্থাপন করা হয়েছিল, এবং সেটি বলা হচ্ছে যে এইবারের বাজেটে সেটি আনুষ্ঠানিকভাবে একটি মডেল আকারে শুরু করার ঘোষণা থাকবে, যেটি 1 জুলাই থেকে সেটি শুরু হবে। সেটি যদিও সীমিত আকারে, কিন্তু সেটি সরকারের প্রস্তাবনা ছিল যে এই মেয়াদে, সরকারের 5 বছরের এই মেয়াদে তারা সেটি চালু করবেন। এবং আজকের বাজেটে সেটি আমরা যদ্য জানতে পেরেছি, সেই ঘোষণাটি আসবে যে 1 জুলাই থেকে এটি সীমিত আকারে সেই পেনশন স্কিমটা শুরু হবে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, কর ব্যবস্থাপনা এবং আইএমএফ এর যে ঋণ নিয়ে কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে বৈশ্বিক অর্থনীতির একটি চাপ রয়েছে। এই চাপ মোকাবেলার জন্য কি প্রত্যাশা করা হচ্ছে এবারের বাজেটে? দেখেন যে আসলে এই চাপটা কিন্তু বিশ্বজুড়ে, বিশেষত এই করোনা মহামারীর পর ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে কিন্তু গোটা বিশ্বেই কিন্তু অর্থনৈতিক একটা সাংঘাতিক রকম চাপের মধ্যে পড়েছে। এবং এটা শুধু বাংলাদেশ না, আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ধনী দেশও দেখেন, সেখানেও কিন্তু দেখবেন যে মূল্যস্ফীতির চাপের মধ্যে পড়েছে সাধারণ মানুষ বিশেষ করে। তো বাংলাদেশ তো সেই তুলনায় অনেক দুর্বল অর্থনীতির দেশ, সেখানে চাপ পড়াটা খুব স্বাভাবিক, কারণ মানুষের আয় বাড়ে নাই কিন্তু ব্যয় বাড়ছে। তো সেইটাকে কতটা মানুষের সহ্য সীমা বা মানুষের ধারণ ক্ষমতার মধ্যে আনা যাবে, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের জায়গা হবে। কারণ 7.5 লাখ কোটি টাকার বাজেট যেটি আজকে উপস্থাপন করা হবে কিছুক্ষণ পর, সেখানে কিন্তু প্রায় 2.5 লাখ কোটি টাকা কিন্তু ঘাটতি বাজেট।
মানে প্রতি বছরই আসলে ঘাটতি বাজেট দিয়ে আমাদের দেশগুলোতে বাজেট হয়, কিন্তু এবার কিন্তু সেই যে সংখ্যাটা সেটার পরিমাণ কিন্তু অনেক বেশি, এই 2.5 লাখ কোটি টাকা। এবং তবে এটি একটা আশার কথা যে এটি কিন্তু সামাজিক সুরক্ষায় কিন্তু একটা বড় অংশ এখানে ব্যয় করা হচ্ছে। মানে এই টাকাটা অর্থনীতিবিদরা যেটা সাধারণত বলেন যে এই টাকাটা যখন ফ্লোটিং হয়, যখন ঘুরতে থাকে মানুষের হাত থেকে হাতে, তখন এটি আর ঘাটতির মধ্যে থাকে না। এটা চলমান অবস্থায় যখন চলে যায় তখন এটা কোনো না কোনোভাবে অর্থনীতিকে বেনিফিট দেয়, অর্থনীতিকে এক ধরনের সুরক্ষা দেয়। সেই চেষ্টাটা কিন্তু এই বাজেটে থাকবে বলে আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি তাতে কিন্তু সেই ধারণা আমরা করছি। আইএমএফ এর প্রসঙ্গ যেহেতু আসলো, যে $470 কোটি ঋণ অনুমোদন করার কথা বলা হয়েছে এবং 3.5 বছরে তারা 38টি শর্ত দিয়েছে। তো এই যে শর্তটি, সেটি পূরণ করাটা কতটুকু চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে? না দেখেন, আইএমএফ বেশ কিছু শর্ত দিয়েছে, সেই শর্তগুলো মেনেই কিন্তু বাংলাদেশ ঋণটা নিয়েছে। এটাও কিন্তু ঠিক, আইএমএফ কিন্তু সেটাও দেখেছে যে বাংলাদেশ ঋণ পরিশোধের সক্ষমতা আছে বলে কিন্তু ঋণ দিয়েছে। তো সেই চ্যালেঞ্জটা আসলে মোকাবেলা করতে হবে এবং সেই এবারে বাজেটে কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলার কিন্তু শুরুতেই কিন্তু সকালে অর্থমন্ত্রীও সেটি কিন্তু বলেছেন যে সেই চাপ মোকাবেলার প্রস্তুতি নিয়ে এবারে বাজেট তারা তৈরি করেছেন। এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আহসান এইচ মনসুর, পিআরআই এর নির্বাহী পরিচালক। আপনি যদি তার কাছে কোনো প্রশ্ন করতে চান বাজেট প্রসঙ্গে। হ্যাঁ, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। আহসান এইচ মনসুর, আপনাকে স্বাগত জানাই। প্রথমেই জানতে চাই, আমরা ইতিমধ্যে জেনে গেছি যে 7,62,000 কোটি টাকার বাজেট কিছুক্ষণ পরে পার্লামেন্টে পেশ করবেন অর্থমন্ত্রী। আপনার কাছে যদি জানতে চাই যে মূল্যস্ফীতির লাগাম কতটুকু আসলে টেনে ধরা সম্ভব হবে এই বাজেটে? আমার কাছে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে হয়, কারণ এই বাজেটে যেভাবে অর্থায়নের কথা বলা হয়েছে দুটো সোর্স থেকে, একটা হচ্ছে বৈদেশিক সোর্স থেকে 1 লক্ষ কোটি টাকার উপর লাগবে এবং সেটার জন্য আমাদেরকে $12 বিলিয়ন গ্রস বরোইং করতে হবে। সেটা একটা বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ কোনোদিনও এত বড় পরিমাণ ঋণ নেয় নাই বা পায় নাই। দ্বিতীয় চ্যালেঞ্জটা যেটা হবে সেটা হচ্ছে 1,50,000 কোটি টাকার উপর আমাদেরকে অভ্যন্তরীণ খাত থেকে নিতে হবে এবং এর পুরোটাই বেশিরভাগই, কারণ সঞ্চয়পত্র এখন আর বেশি বিক্রি হচ্ছে না, এবছর তো নেগেটিভ, কাজে পুরোটাই হয়তো ব্যাংকিং খাত থেকে আসতে হবে। এবং ব্যাংকিং খাত বলতে আমরা যেটা বুঝি যে সাধারণ ব্যাংকে থেকে ট্রেজারি বিল ইস্যু করে সেটা নেওয়া হবে, সেটা কিন্তু হবে না। কারণ আমাদের যে ব্যাংকিং খাতের যে দুরবস্থা, তাতে কিন্তু তাদের ডিপোজিট মোবিলাইজেশন মাত্র 7.5% এবার হয়েছে। 7.5% মানে 1,05,000 কোটি টাকা। 1,05,000 কোটি টাকা দিয়ে তো আমি 1.5 লক্ষ টাকা সরকারকে দিয়ে দিলে ব্যক্তি খাত কি পাবে? কাজেই সরকারকে, এবছর সরকার প্রায় 90 থেকে 1 লক্ষ কোটি টাকা সেন্ট্রাল ব্যাংক থেকে নিয়েছে টাকা ছাপিয়ে। আগামী বছর হয়তো 1 লক্ষ কোটি টাকা সেন্ট্রাল ব্যাংক থেকে নিতে হবে। তো সেইটা আমার কাছে সবচেয়ে দুশ্চিন্তার বিষয়, যে এটার যে হাই পাওয়ার মানিটা যেটা বের হবে যেটা থ্রুতে টাকা ছাপানোর পরে, সেটার ইম্প্যাক্টটা মূল্যস্ফীতির উপর কি হবে, সেটার ইম্প্যাক্টটা আমাদের এক্সচেঞ্জ রেটের উপর কি হবে, ব্যালেন্স অফ পেমেন্টের উপর কি হবে এবং কিভাবে আমরা সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যটা বজায় করতে পারবো। আমাদের মনে রাখতে হবে একটা জিনিস, ভারত বা অন্যান্য দেশীয় ব্যাংকিং খাত থেকে অনেক টাকা ধার নিতে পারে, কারণ তাদের ব্যাংকিং খাতটা অনেক বড়, অনেক ডিপ। আমাদের ব্যাংকিং খাতটা খুব শ্যালো, খুব ছোট। আমাদের জিডিপির ব্যাংকিং খাতের পুরো সাইজটাই জিডিপির 50% মতো, অথচ ভারতে এটা 100% কাছাকাছি বা একটু উপরে। তো অন্যান্য দেশে, চীনে এটা 200% উপরে। তারা তো অনেক টাকা ধার করতে পারে ব্যাংকিং খাত, কিন্তু আমরা তো পারবো না। তাহলে আমাদেরকে সেন্ট্রাল ব্যাংকের কাছে যদি যেতে হয়, এবছর যেটা আমরা গিয়েছি, সরকার গিয়েছে, সেটা হলে তো কিন্তু 2 বার যদি পরপর হয়, এটা কিন্তু আমাদের ইনফ্লেশন টার্গেটকে বিশালভাবে উস্কে দিতে পারে। আহসান এইচ মনসুর, আপনি যেমনটি বলছিলেন যে প্রায় 1.5 লাখ কোটি টাকা দেশীয় ব্যাংক খাত থেকে নেওয়ার পরিকল্পনা সরকারের, আমাদের দেশের ব্যাংক খাতের সেই ক্ষেত্রে সক্ষমতা কতটুকু আছে বলে আপনার মনে হয়? আমাদের বর্তমানে যে চিত্রটা, আমাদের ব্যাংকিং খাতকে অনেকভাবে দুর্বল করে ফেলা হয়েছে। ব্যাংকিং খাতে সেই স্বাস্থ্য নাই যে সরকারকে ব্যাপকভাবে ঋণ দিয়ে আবার ব্যক্তি খাতকেও সাপোর্ট দিতে পারবে। এখনকার দিনে যে ব্যাংকিং খাত, সেখানে ডিপোজিট গ্রোথ হয়েছে মাত্র 7.5% এই বছর, সবচেয়ে সর্বনিম্ন গত অনেক বছরের মধ্যে, হয়তো 15, 20, 30 বছরের মধ্যে। এই ছোট মানে স্বল্প প্রবৃত্তি নিয়ে কিভাবে এই ব্যাংকিং খাত সরকারকে 1.5 লক্ষ কোটি টাকা বা 1,25,000 কোটি টাকা দিতে পারবে? এটা পারবে না। কাজেই সরকারকে সেন্ট্রাল ব্যাংকের কাছে যেতে হবে, যেটা খুব সহজ।
সেন্ট্রাল ব্যাংকের কাছে গেলে সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপিয়ে দিয়ে দিবে। সেটা হলে তো অবশ্যই এটা সহজ, কিন্তু জনগণের জন্য আলটিমেটলি এটি ইনফ্লেশন ট্যাক্স হিসেবে জনগণের ঘাড়ে যায়। আর আরেকটা বিষয় যে বৈশ্বিক অর্থনৈতিক যে চাপের মধ্যে বাংলাদেশও রয়েছে, সেই পর্যায়ে আবার IMF এর শর্ত, সেইটা পূরণ তো সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আবার সামনে নির্বাচন, ভোটারদের খুশি করা বা সাধারণ মানুষকে খুশি করার একটা চাপও সরকারের মধ্যে আছে। মানে এগুলোর সমন্বয় আসলে কিভাবে সম্ভব বলে একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি মনে করেন? আমার কাছে যেটা মনে হয়, একটা সরকারের বাজেটের সঠিক বাস্তবায়নটা একটা অসম্ভব একটা অবস্থায় চলে গেছে। গত 15 বছরের রাজস্ব খাতের যে অধঃপতন হয়েছে, যে নিম্নমুখী প্রবণতা আমরা দেখেছি, অর্থাৎ 11% ছিল ট্যাক্স টু জিডিপি রেশিও, কমতে কমতে এখন 7.5% এসেছে। এই 7.5% দিয়ে আমরা কত দূর যেতে পারবো এই বাজেট বাস্তবায়ন, সেটা আমার কাছে সবচেয়ে কঠিন লাগে। আমাদের মূল্যস্ফীতির চাপ বেড়ে গেছে, চাপ যদি আরো বেড়ে যায় সেটা তো অসহনীয় হয়ে যাবে। আমাদের ডলারের মান স্থিতিশীল রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। যদি আমরা বেশি টাকা ছাপাই তাহলে ডলারের মান কিভাবে আমরা ধরে রাখবো? এই জায়গাগুলোতে কিন্তু আমরা, এবং আমাদের রিজার্ভের পজিশন খুবই নাজুক অবস্থার দিকে যাচ্ছে। এখনো ঠিক আছে যদি এটাকে আমরা ধরে রাখতে পারি এবং যেটাকে আমরা বাড়াতে পারি আগামীতে, সেটা তো আমরা পারছি না। তো আমাদের চ্যালেঞ্জগুলো কিন্তু বহুবিধ, এবং আমি যেটাকে বলবো যেটা একদিনে হয়নি, আমরা বহুদিন ধরে কিন্তু সরকারকে বলছি রাজস্বের সংস্কার করুন। মনসুর, আপনি আমাদের যে রিজার্ভের কথা বলছিলেন, কিন্তু আমরা দেখলাম যে ডলারের দাম কিন্তু আজও বেড়েছে। মানে সেই ক্ষেত্রে তো এই যে ঘাটতি, সেইটা মোকাবেলা করা তো আরো বড় চ্যালেঞ্জের জায়গা তৈরি করবে। এখন ডলারকে আমরা আটকিয়ে রাখতে হয়তো পারবো না। বর্তমান প্রেক্ষাপটটা চিন্তা করতে হবে। প্রেক্ষাপটটা হচ্ছে যে আমি বিশাল আকারে ধার করতে যাচ্ছি, বিশাল আকারে আমার চাহিদা, এবং এই চাহিদা মেটাবো কিভাবে? এই চাহিদাকে মেটাতে গেলে আমাকে একটা ব্যালেন্স, সাপ্লাই এবং ডিমান্ড অফ ডলার আমাকে ব্যালেন্স করতে হবে। তাহলে তো দামটা বাড়িয়েই দিতে হবে। সরকার কি ইচ্ছা করে করছে? না, ইচ্ছা করে করছে না। 84 টাকা যখন ছিল তখন সরকার চাইতো 84 টাকাতেই রাখতে, কিন্তু পারে নাই। সে কারণে 107, এখন 108, আগামীতে হয়তো 109, 110 হয়ে যাবে। তো আমি মনে করি যে আস্তে আস্তে এটাকে যেতে দেওয়াটাই ভালো, কন্ট্রোল ওয়েতে, আনকন্ট্রোলড ওয়েতে না করে। আমরা এটাকে বেশি দিন ধরে রাখতে পারবো না, এটা আমাদের বুঝতে হবে। জনাব আহসান এস মনসুর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা নিশ্চয়ই আবারও বাজেট পেশের পর নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে আমরা কথা বলবো, আসলে কেমন বাজেট হলো, বাজেট তার কতটুকু কাঙ্ক্ষিত স্বপ্নযাত্রা পূরণ করতে পারবে। জনাব আশিস শেখত, আমরা বাজেট নিয়ে কথা বলছিলাম। এরপরে যেমনটি জানানোর কথা যে অর্থমন্ত্রী 3টার দিকে ঘোষণা করবেন, তারপরে হয়তো পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। আপনাকেও ধন্যবাদ বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। এদিকে আগামী অর্থবছর থেকেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থা। বর্তমান মেয়াদের শেষ বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল পরীক্ষামূলকভাবে সর্বজনীন পেনশন কর্মসূচি চালুর ঘোষণা দিতে পারেন। আইন অনুযায়ী 18 থেকে 50 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক এই পেনশনের অন্তর্ভুক্ত হতে পারবেন। একটানা 10 বছর চাঁদা পরিশোধ করলে পাওয়া যাবে পেনশন সুবিধা। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2030 সালে 60 মানুষের সংখ্যা হবে মোট জনসংখ্যার 12 ভাগ, কিন্তু এদের বেশিরভাগের নেই শেষ জীবনে আর্থিক নিরাপত্তা। এসব বিবেচনায় সর্বজনীন পেনশন সুবিধা নিশ্চিত করতে চায় সরকার। আইন অনুযায়ী প্রবাসী, বেসরকারি চাকরিজীবী, অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত ব্যক্তি ও সামাজিক নিরাপত্তা আওতাভুক্ত জনগোষ্ঠীর জন্য থাকবে আলাদা ব্যবস্থা। প্রতিটি স্কিম হবে স্বতন্ত্র। সর্বনিম্ন চাঁদার হার নির্ধারণ করে দেবে সরকার। কেউ চাইলে তার চেয়ে বেশি পরিমাণ চাঁদা দিতে পারবে। ব্যক্তির দেওয়া চাঁদার সঙ্গে সরকারের দেওয়া মুনাফা যোগ করে মাসিক পেনশনের পরিমাণ নির্ধারিত হবে, যা পাওয়া যাবে 60 বছর বয়স থেকে। জুলাই থেকে এ প্রকল্প শুরু করার সিদ্ধান্ত সরকারের। ইউনিভার্সাল পেনশন স্কিম অত্যন্ত আধুনিক একটা কনসেপ্ট। উন্নত দেশগুলোতে এটা আছে, মাঝারি দেশও অনেকগুলোতে আছে। বিশাল কর্মযোগ্য, 2-4 বছর পরীক্ষা নিরীক্ষা চলবে, আগাবে, হোঁচট খাবে, ঠিক হবে, তারপরে চূড়ান্ত রূপ নিতে নিতে 30 সাল পর্যন্ত বোধহয় চলে আসতে পারে। সর্বজনীন পেনশনের জন্য জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থনীতিবিদরা বলছেন, সঠিক ব্যবস্থাপনা করতে পারলে রাষ্ট্রের সব নাগরিককে সুফল দেওয়া সম্ভব। এক্ষেত্রে সবচেয়ে বেশি নজর দিতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে যদি চলে যান এবং সেখানে পেনশন অথরিটি যদি বড় ধরনের মার খায়, তাহলে তো এই যারা
টাকাটা দিয়েছেন, বিনিয়োগ করেছেন এই পেনশন স্কিমে, তাদের কি হবে এবং সেখানে সরকারের দায় কতটুকু, এগুলো তো অনেক ডিটেলস এর ব্যাপার আছে যেগুলো এখনো হয়তো তারা কাজ করছে। আপাতত সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতা বহির্ভূত থাকবেন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে বাড়ছে ভ্রমণ কর। নতুন প্রস্তাবে জল, স্থল ও আকাশপথে ভ্রমণকারীদের গুনতে হবে বাড়তি কর। তবে 5 বছর থেকে 12 বছর বয়সীরা 50% ছাড় পাবে। হজযাত্রী, অন্ধ ব্যক্তি, পাইলট, কেবিন ক্রু ও কূটনৈতিকদের পরিবার সহ রাষ্ট্রীয় সুবিধার আওতায় থাকা ব্যক্তিদের কোনো ভ্রমণ কর দিতে হবে না। বাজেটে ভ্রমণ কর বাড়ানোর প্রস্তাব দিচ্ছে সরকার। এ প্রস্তাব পাশ হলে জুলাই মাস থেকে আকাশপথে উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ উন্নত দেশগুলোতে ভ্রমণে 6,000 টাকা কর দিতে হবে। বর্তমানে দিতে হচ্ছে 4,000 টাকা। এছাড়া আকাশপথে সার্কভুক্ত দেশে ভ্রমণ করলে দিতে হবে 2,000 টাকা, যা বর্তমানে 1,200 টাকা। মধ্যপ্রাচ্য সহ অন্য দেশ ভ্রমণে 3,000 থেকে বাড়িয়ে 4,000 টাকা করা হচ্ছে। দেশের অভ্যন্তরেও আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে কর দিতে হবে 200 টাকা। স্থলপথেও যে কোনো দেশে ভ্রমণ করতে 500 থেকে বাড়িয়ে 1,000 টাকা ভ্রমণ কর নির্ধারণ করা হয়েছে। তবে 5 বছরের কম বয়সী শিশু, জাতিসংঘ ও উন্নয়ন সংস্থার কর্মকর্তার পরিবার, বিমান সংস্থায় কর্মরত ব্যক্তি, ট্রানজিট যাত্রী সহ সরকারি সুবিধা পাওয়া ব্যক্তিরা করের বাইরে থাকছে। এর আগে 2014 সালে ভ্রমণ কর বৃদ্ধি করে সরকার। সেই হিসেবে 9 বছর পর আবারও বৃদ্ধি করা হচ্ছে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। রপ্তানি ও রেমিটেন্সের বিপরীতে আবারও বাড়ানো হলো ডলারের বিনিময় হার। নতুন দরে ব্যাংকিং চ্যানেলে পাঠানো রেমিটেন্স প্রতি ডলারে 108 টাকা 50 পয়সা পাওয়া যাবে, আর রপ্তানিকারকরা পাবেন 107 টাকা করে। এই নিয়ে 1 মাসের মধ্যে 2 বার ডলারের দর সমন্বয় করল ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন বা ফেদা ও ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি। আজ থেকেই নতুন দর কার্যকর হবে। এর আগে 1 মে ডলারের দাম নির্ধারণ করে রেমিটেন্সে 108 টাকা এবং রপ্তানিতে 106 টাকা করা হয়েছিল। সেই হিসাবে এখন দরের ব্যবধান কমে 2 টাকা থেকে 1.5 টাকায় নামল। আইএমএফ এর পরামর্শে ডলারের একাধিক বিনিময় হার না রেখে একটিতে নামিয়ে আনতে কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। রাজধানী সহ সারা দেশে তীব্র গরমের মধ্যে নগরবাসীর বাড়তি ভোগান্তি যোগ করেছে লোডশেডিং। ডেস্কো বলছে, কয়লা ও গ্যাস সংকটে চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না, ফলে লোডশেডিং দিতে হচ্ছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনার অভাবে এমন দুর্ভোগ। তেজগাঁওয়ের বাসিন্দা হাসিনা বেগম তীব্র গরমের মধ্যেই দিনভর লোডশেডিংয়ে শিশুসহ পরিবারের 3 সদস্যকে নিয়ে পড়েছেন ভোগান্তিতে। একই অবস্থা রাজধানীর বেশিরভাগ এলাকায়। কারেন্টটা গেলেই দৌড়ে আমাকে রাস্তায় যাওয়ার লাগে, রাইতে ঘরে থাকতে পারি না, আলো নাই, বাতাস নাই, ঠিকভাবে ডেলিভারিও দিতে পারি না, কাজ কামও ঠিকভাবে করতে পারি না। 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে না। আবার দেখা গেছে কোনো টাইমে 1 ঘন্টার ভিতরে 2 বারে চলে যায়। নগরবাসী আমি খুব কষ্টে আছি। এক কথা শেষ, বাচ্চা হইতে বৃদ্ধ সবাই কিন্তু আমরা খুব কষ্টে আছি। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এখন 23,370 মেগাওয়াট। এর মধ্যে দিনে সর্বোচ্চ চাহিদা 16,000 মেগাওয়াট হলেও উৎপাদন হচ্ছে সর্বোচ্চ 14,000। 1.5 থেকে 2,000 মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে। এর মধ্যে ঢাকাতেই প্রায় 500 মেগাওয়াট। আলটিমেট যেটা হচ্ছে যে আমাদের সরবরাহ ঘাটতি থাকার জন্য এই সমস্যাটা হচ্ছে, এবং সরবরাহ মূলত ঘাটতি হচ্ছে যে জেনারেশনে আপনার জ্বালানি তেলের অভাবে এই যথাযথ যোগান দেওয়া যাচ্ছে না বলে এই সমস্যাটা তৈরি হচ্ছে। আমরা যেটা চেষ্টা করছি যে গ্রাহককে সচেতন করে আমরা চাচ্ছি যে গ্রাহক তার বিদ্যুৎ ব্যবহারটা একটু তুলনামূলকভাবে সীমিত করুক। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, সঠিক পরিকল্পনা না থাকায় বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। এর পেছনে অসাধু চক্রের প্রভাবকেও দায়ী করছেন তারা। এর জন্য দায় দায়িত্ব নির্ধারণ করা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে এরকম একটা অবস্থায় আমরা আনলাম কি করে, আমরা আসলাম কি করে। যারা এইরকম একটা অবস্থায় আর যাদের কারণে আনা হলো, আসলো, তাদেরকে কেন আমরা চিহ্নিত করছি না? আবার এই পরিমাণ ব্যয় বৃদ্ধি হয়ে সেটা আমরা কমাচ্ছি না কেন? বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, কয়লা ও গ্যাস সংকটে গেল 1 সপ্তাহে
প্রতিদিন প্রায় 4000 মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হয়েছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার রাত 11:30টার দিকে কথা বলেন তারা। এ সময় আবারও তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরদোয়ানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। প্রায় 10 মিনিটের এই ফোনালাপে তুরস্কের জনগণের নির্বাচন সঠিক বলে উল্লেখ করেন শেখ হাসিনা। পাশাপাশি দেন সাম্প্রতিক ভূমিকম্পের মতো যে কোনো প্রয়োজনে তুরস্কের জনগণের পাশে থাকার আশ্বাস। এ সময় বাংলাদেশ তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একসাথে কাজ করার কথাও পুনর্ব্যক্ত করেন দুদেশের নেতা। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে জাপান। দুপুরে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে বৈঠকের পর এই প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইউয়ামা কিমিনোরি। রাজধানীর নির্বাচন কমিশন ভবনের এই বৈঠকে নির্বাচন নিয়ে কমিশনের পরিকল্পনার বিষয়েও কথা হয়েছে বলে জানান জাপানি রাষ্ট্রদূত। পরে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন কি পদক্ষেপ নিয়েছে তা জানানো হয়েছে। এ সময় তাকে রোডম্যাপের অগ্রগতি নিয়েও জানানো হয়েছে। পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী হলে নির্বাচন কমিশন স্বাগত জানাবে বলেও জানান ইসি সচিব। চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা 17 আসনে উপনির্বাচন 17 জুলাই। ইভিএম নয়, ভোট হবে ব্যালট পেপারে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 15 জুন, যাচাই বাছাই 18 জুন এবং তা প্রত্যাহার করতে হবে 25 জুনের মধ্যে। 15ই মে সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হয় আসনটি। নিয়ম অনুযায়ী সংসদের কোনো আসন শূন্য হলে উপনির্বাচন করতে হয় 90 দিনের মধ্যে। দ্বাদশ সংসদ নির্বাচন যেহেতু আগামী বছরের 29 জানুয়ারির আগে, তাই এই আসনে নির্বাচিত ব্যক্তি সংসদ সদস্যের দায়িত্ব পালন করতে পারবেন মাত্র 6 মাস। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। অন্যান্য খবরের সাথে এরপর আরও যা দেখবেন। বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত রোগীর ৬২ ভাগই দক্ষিণ ঢাকায়। নগরবাসীর উদাসীনতা দেখছে সিটি কর্তৃপক্ষ। ঢাকার দক্ষিণখানে বাড়ির উঠান খুঁড়ে মিলল কানাডা প্রবাসী নারীর মরদেহ। স্বামী পালিয়ে গেছেন বিদেশে। সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও 4 থেকে 5 দিন অব্যাহত থাকতে পারে। এছাড়া আজ খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে দিনের সামান্য তাপমাত্রা বাড়তে পারে, তবে সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এদিকে আজ রাজধানী সহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টি হলেও কমবে না গরমের তীব্রতা। আবহাওয়া অধিদপ্তর বলছে, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় স্বাভাবিকের চেয়ে গরম অনুভূত হচ্ছে বেশি। এদিকে টানা কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। রাজধানীতে প্রখর রোদে হাঁসফাঁস করছে মানুষ। ঘর ও বাইরে সবখানেই থাকা কঠিন হয়ে পড়ছে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে 40 ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল 37.8 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে শনাক্ত ডেঙ্গু রোগীর ৬২ ভাগই দক্ষিণ ঢাকায়। এর মধ্যে ডেঙ্গুর হটস্পট যাত্রাবাড়ি ও কাজলা এলাকা। এডিস মশা নির্মূলে 5টি ওয়ার্ডে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সংস্থাটি মনে করে, দায় শুধু তাদের নয়, সচেতন হতে হবে নগরবাসীকেও। এবার আগে ভাগেই বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। শনাক্ত ও মৃত্যু দুই দিক থেকেই গত 5 বছরের মধ্যে এবার পরিস্থিতি সুখকর নয়। চলতি বছর এরই মধ্যে ডেঙ্গু শনাক্ত হয়েছে 2000-এর বেশি মানুষের, মারা গেছেন 13 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে শুধু মে মাসে সারা দেশে ডেঙ্গু শনাক্তের সংখ্যা 1000-এর বেশি। এর মধ্যে প্রায় 62 ভাগ ঢাকা দক্ষিণ, 16 ভাগ ঢাকা উত্তর আর 22 ভাগ রোগী শনাক্ত ঢাকার বাইরে। এই মশা কিন্তু দক্ষিণ উত্তর জানে না, উত্তর থেকে দক্ষিণে আসবে, দক্ষিণ থেকে উত্তরে যাবে, পূর্ব থেকে পশ্চিমে যাবে। যেখানে হটস্পট পাওয়া যাবে সেখানেই প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকর্মী, কীটতত্ত্ববিদ এবং পরিবেশ কর্মী, এদেরকে নিয়ে একটা সামাজিকভাবে একটা যৌথ উদ্যোগ নেওয়া দরকার, যারা একদিকে ডেঙ্গুর প্রজনন স্থলটাকে নিয়ন্ত্রণ করবে, রোগীদের শনাক্ত করবে, রোগীদেরকে স্বাস্থ্য উপদেশ দেবে।
ঢাকা দক্ষিণে ওয়ার্ড ৭৫টি, এর মধ্যে যাত্রাবাড়ি ও কাজলা এলাকা হটস্পট হিসেবে চিহ্নিত। ঢাকা উত্তরে রোগী বাড়ছে মোহাম্মদপুর, মিরপুর ও উত্তরায়। যেসব এলাকাতে ডেঙ্গু রোগী আছে সেসব এলাকাতে যে উড়ন্ত মশা আছে, এরিস মশা, সেই এরিস মশাগুলো ইনফেক্টেড। এই মশাগুলো যদি বেঁচে থাকে তাহলে তারা জ্যামিতিক হারেই ডেঙ্গু রোগ আরও ছড়াবে। সেই জন্য এই মুহূর্তে যেসব এলাকাতে ডেঙ্গু রোগী আছে সেসব এলাকাতে হটস্পট ম্যানেজমেন্টে বিশেষ করে উড়ন্ত মশা নিধনের একটি অভিযান পরিচালনা করতে হবে। দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে তাদের ৭০টি ওয়ার্ডে কোনো রোগী নেই। এডিস নির্মূলে 5টি ওয়ার্ডে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এডিস মশাটা জন্মাচ্ছে মানুষের ঘরের ভেতরে। এখানে কিন্তু ব্যক্তি পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে সকলের দায় দায়িত্ব আছে। এই দায় শুধু সিটি কর্পোরেশনের না। যেসব ওয়ার্ডে ডেঙ্গু নেই সেগুলোকে কিন্তু আমরা ছাড় দিচ্ছি না। আমরা ৭৫টা ওয়ার্ডের দিকে সতর্ক দৃষ্টি রেখেছি, কারণ আজকে যে ওয়ার্ডে রোগী নেই কালকে সে ওয়ার্ডে রোগী হয়ে যেতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দক্ষিণ সিটির পর রোগী বাড়ছে কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হত্যাসহ ৪০টির বেশি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোশাররফ হোসেন ভূঁইয়াকে এক সহযোগী সহ গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার র্যাব জানায় হত্যা, ধর্ষণ, হত্যাচেষ্টা, মাদক, চাঁদাবাজি সহ ৪০টির বেশি মামলায় অভিযুক্ত মোশাররফ। ৮ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা মোশাররফ মোশা বাহিনী নামে একটি সন্ত্রাসী গ্রুপও গড়ে তোলে। র্যাবের দাবি, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার, হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখল সহ নানান সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল এই বাহিনী। গত ২৫ মে ৭০ থেকে ৮০ জন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র, শটগান, ইটপাটকেল সহ পুলিশের ওপর হামলা চালায়, ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব। তার যে সন্ত্রাসী বাহিনী রয়েছে তাদেরকে নিয়ে সে বিভিন্ন সময়ে দেশি বিদেশি অস্ত্রের মাধ্যমে মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদা সংগ্রহ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধ কর্ম তিনি করতেন। ফরিদপুরের নগরকান্দায় নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল ৯:৩০টার দিকে উপজেলার চর যশোরদী ইউনিয়নের বাস্তুপট্টি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। তবে নিহতের স্বজনদের অভিযোগ এটি আত্মহত্যা। ঘটনার পর থেকে স্বামী ও পরিবারের লোকজন পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা সংবাদ পেয়ে সকালবেলায় ঘটনাস্থলে এসেছি। লাশের আমরা শ্রুতাল তৈরি করেছি। প্রাথমিকভাবে জানা যায় যে মেয়েটা ঘরের আড়ার সাথে গামছা দিয়ে ফাঁস লাগাইছে, এটা আমরা শুনেছি। এই বিষয়টা আসলে হত্যা না আত্মহত্যা এখন আমরা নিশ্চিত হতে পারছি না। রাজধানীর দক্ষিণখানে উদ্ধার হলো বাড়ির উঠানে পুঁতে রাখা এক নারীর মরদেহ। কানাডা প্রবাসী ওই নারীকে কাবিনের টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে অভিযুক্ত ওই নারীর স্বামী পালিয়ে গেছেন কানাডায়। বুধবার রাত 11:30টার দিকে দক্ষিণখানের নদ্দাপাড়ার একটি বাড়ির উঠান থেকে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় এক নারীর মরদেহ। নিহত আফরোজা বেগমের খোঁজ মিলছিল না ৩ দিন ধরে। পরে শ্বশুরবাড়ি থেকে জানানো হয় তাকে পাওয়া যাচ্ছে না। এরপর সোমবার দক্ষিণখান থানায় ডায়েরি করেন স্বজনরা। কানাডায় অবস্থানের সময় আশরাফুল আলমের সঙ্গে সম্পর্কে জড়ান আফরোজা বেগম। সেখানেই বিয়ে করেন তারা। এরপর দেশে ফিরে দুই পরিবারের উপস্থিতিতে ফের বিয়ে হয় তাদের। স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে আফরোজাকে হত্যা করেছেন আশরাফুল ও তার পরিবারের সদস্যরা। নতুন কোনো অংশী হোক এটা ওরা চায় না। এই জন্যই এরা পারিবারিক সূত্রে এরা সবাই একত্র হয়ে আমার মেয়েটাকে মেরে ফেলছে। এখানে পরিবারের সবাই জড়িত, যেহেতু একটা মানুষকে হত্যা করেছে এবং পরিবারের সবাই ছিল আছে হ্যাঁ বাড়ির মধ্যে, এটা তো নিশ্চিত যে তারা হত্যাকাণ্ড সবাই জড়িত। পুলিশ বলছে বিয়ের কাবিনের টাকা নিয়ে আশরাফুল ও আফরোজার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাকে। এরপর বাড়ির উঠানে পুঁতে রাখা হয়। তাদের ভিতরে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে বটি দিয়ে তার ওয়াইফকে কোপ দিয়ে মেরে ফেলে। মেরে তাদের বাসার পাশেই এখানে একটি মাটির ভিতরে গর্ত করে সেখানে পুঁতে রেখে শনিবারই সে বাংলাদেশ থেকে কানাডায় চলে যায়।
পুলিশের দাবি, তদন্তের এক পর্যায়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার প্রস্তাব দেয় আশরাফুলের পরিবার। আপনি আমাদেরকে বাঁচান, আমরা আপনাকে একটা অফার করতেছি, 15 লক্ষ টাকা দেবো আপনাকে, আর আপনি 2 জন সদস্য কানাডা পাঠাবেন। কাকে পাঠাবেন বলেন, আপনার হাজব্যান্ড, আপনার ছেলে মেয়ে, যাকে বলবেন তাকে পাঠাবো। আপনি আজকে এখন লাশটা বের করবেন না, রাতের অন্ধকারে বের করে আপনি মানে কোথাও সরাই ফেলবেন। এরই মধ্যে আশরাফুল কানাডায় পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। তাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে আফরোজার পরিবার। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। কিয়েভে রুশ হামলায় 2 শিশু সহ নিহত 3, আহত 10। ইউক্রেনে এ পর্যন্ত 483 শিশু নিহত, দাবি জেলেনস্কির। ইউরোপা 7ম শিরোপা জিতল সেভিয়া। 1-1 গোলে ড্রয়ের পর টাই ব্রেকারে 4-1 ব্যবধানে হেরেছে রোমা। তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে আগামী 3রা জুন শপথ নেবেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা তাস। এরপর দিন শপথ নিতে পারে এরদোয়ানের নতুন সরকার। ক্ষমতাসীন একেপির মুখপাত্র ওমার সেলিক জানান, শপথ নেয়ার পরপরই এরদোয়ান নতুন মন্ত্রিসভা গঠনের ঘোষণা করতে পারেন। বর্তমান মন্ত্রিসভা থেকে কেবল পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী তাদের পদে বহাল থাকবেন বলে ধারণা করা হচ্ছে। 28 মে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাথমিক ফলের ভিত্তিতে এরদোয়ানকে বিজয়ী ঘোষণা করা হয়। এরদোয়ান পান 52% বেশি ভোট, আর প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পান 47% বেশি। ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় 2 শিশু সহ 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 10 জন। বুধবার রাতে রাশিয়ার চালানো সব হামলা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে বলে দাবি কিয়েভের। রুশ ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা ইউক্রেনীয় কর্তৃপক্ষের। এদিকে রাশিয়াকে বাদ দিয়েই একটি শান্তি সম্মেলনের আয়োজন করছে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা। ইউক্রেনীয় প্রেসিডেন্টের এক সিনিয়র উপদেষ্টার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। যদিও পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানানো হয়। এর আগে রাশিয়ার হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের 483 শিশু নিহত হয়েছে বলে দাবি করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কানাডার নোভা স্কোশিয়া প্রদেশে ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। দাবানলের কারণে ওই প্রদেশের অনেক বাসিন্দা সরে যেতে বাধ্য হয়েছেন। দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হবে বলে সতর্ক করা হয়েছে। বুধবার পর্যন্ত 13টি দাবানলে 20,000 হেক্টর অঞ্চল পুড়ে গেছে। 13টির মধ্যে 3টি দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রদেশটির সবচেয়ে বড় শহর হ্যালিফ্যাক্সের 18,000 বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দাবানলের ভয়াবহ আগুনে পুড়ে গেছে ঘরবাড়ি সহ 200টিরও বেশি অবকাঠামো। তবে এখনো পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। The Halifax area has been in the days to come will not help the threat forced by the most recent evacuation. ইউরোপা লিগের ফাইনালে নির্ধারিত সময়ে 1-1 গোলে ড্রয়ের পর টাই ব্রেকারে রোমাকে 4-1 ব্যবধানে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করল সেভিয়া। রেকর্ড 7 বার ফাইনাল খেলে প্রতিবারই ট্রফি জয়ের উল্লাস করেছে স্প্যানিশ ক্লাবটি। ফাইনালটা হলো ফাইনালের মতোই। নির্ধারিত 90 মিনিটের পর এক্সট্রা টাইমে যেও স্কোর লাইন ছিল 1-1, তাই খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানেই ভাগ্য পড়ে রোমার, আর রেকর্ড 7মবারের মতো শিরোপা জয়ের উল্লাসে মাতে সেভিয়া। শিরোপা নির্ধারণী ম্যাচে শুরুটা দারুণ ছিল রোমার। প্রথম থেকেই সেভিয়াকে চাপে রাখে তারা। ম্যাচের 11 মিনিটে দারুণ এক সুযোগ পেলেও ব্যর্থ হন লিওনার্দো। তবে খুব বেশি অপেক্ষা করতে হয়নি, প্রথমার্ধেই জালের দেখা পেয়ে যায় তারা। আর্জেন্টাইন সুপারস্টার পাওলো দিবারার অসাধারণ এক ফিনিশিংয়ে লিড পায় ইতালিয়ান ক্লাবটি, আর উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সেভিয়া। আক্রমণে ধার বাড়ায় রোমাও, কিন্তু পিছিয়ে থাকা স্প্যানিশ দলটির সঙ্গে পেরে উঠছিল না মরিনীয় শিষ্যরা। বেশিক্ষণ গোল বঞ্চিত রাখা যায়নি সেভিয়াকে। 55 মিনিটে আত্মঘাতী গোলে স্বস্তির সমতায় ফেরে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান মানচিনি।
৭৬ মিনিটে পেনাল্টি পায় সেভিয়া, তবে ভিআরের সাহায্য নেওয়ার পর বদলে যায় সিদ্ধান্ত। এরপর অবশ্য পেনাল্টির আবেদন করেছিল রোমাও, কিন্তু সাড়া দেননি রেফারি। নির্ধারিত ৯০ মিনিট আর অতিরিক্ত সময়ে কেউ আর জালের দেখা না পেলে খেলা গড়ায় টাই ব্রেকারে। প্রথম ৩ শটের প্রতিটিতেই গোল আদায় করে নেয় সেভিয়া, কিন্তু রোমার ফুটবলাররা ইয়াসিন বোনোর দেয়াল ভেদ করতে ব্যর্থ হয় পরপর ২ বার। সেভিয়ার হয়ে বাকি কাজটা সারেন আর্জেন্টাইন তারকা মন্তিয়াল। তার পেনাল্টির সাথে সাথে জেগে ওঠে পুরো পুস্কাস এরিনা। সেই সাথে ফাইনালে শতভাগ সাফল্যের ধারাবাহিকতাও ধরে রাখল তারা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিল আর্জেন্টিনা। স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে নাইজেরিয়া। এদিকে তিউনিশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল। শক্তি সামর্থ্যের বিচারে নাইজেরিয়ার থেকে ঢের এগিয়ে আর্জেন্টিনা। তাছাড়া বল দখল থেকে শুরু করে আক্রমণ, পাস কিংবা অন টার্গেট শট সবকিছুতেই এগিয়ে ছিল মেসি ডি মারিয়াদের উত্তরসূরিরা। শুধু কাঙ্ক্ষিত ফলাফলটাই পেল না টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি। নিজেদের মাঠে ধীরে ধীরে আক্রমণের ধার বাড়ায় আর্জেন্টিনা। তবে দুর্দান্ত খেলেও প্রথমার্ধে জালের দেখা পায়নি ৬ বারের চ্যাম্পিয়নরা। সুযোগ পেয়েছিল নাইজেরিয়াও, কিন্তু কাজে লাগাতে পারেনি। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মাসচেরানো শিষ্যরা। পড়ার পর আক্রমণে ধার বাড়ায় স্বাগতিকরা। কার্বনির দুর্দান্ত শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন নাইজেরিয়ান গোলকিপার। আর যোগ করা সময়ে আফ্রিকান দলটি দ্বিতীয়বার জালের দেখা পেলে হতাশা নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এদিকে ফেভারিট হিসেবে আর্জেন্টিনায় পা রাখলেও হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাজিল। তবে এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি তাদের। এই ম্যাচেও শুরুতেই মার্কাস লিওনার্দোর গোলে এগিয়ে যায় নেইমার ভিনিদের উত্তরসূরিরা। প্রথমার্ধে আরও ২ বার জালের দেখা পায় ব্রাজিল, আর বিরতির পর নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন আন্দ্রে সান্তোস। তবে শেষ বাঁশি বাজার আগে তিউনিশিয়ার হয়ে ১ গোল শোধ করেন মাহমুদ ঘোরবেল। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশের ৩৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ডাক পেলেন শেখ মোরসালিন ও সাজ্জাদ হোসেন। ইনজুরির কারণে বাদ রাইট ব্যাক সাদউদ্দিন ও ফরওয়ার্ড মতিন মিয়া। সুযোগ এসেছে ২ তরুণ তুর্কির। কোচ হ্যাভিয়ার কাব্রেরার নজরে ছিলেন তারা। বসুন্ধরা কিংসের হয়ে মিডফিল্ডার মোরসালিন আর মোহামেডানের ফরওয়ার্ড সাজ্জাদ দারুণ মৌসুম কাটিয়েছেন। মোরসালিন প্রথমবার ডাক পেলেও সাজ্জাদ গত বছর সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দলে ছিলেন। ৪ জুন থেকে সাফের প্রস্তুতি ক্যাম্প শুরু। এর আগেই ৩৫ থেকে স্কোয়াড নেমে আসবে ২৭ জনে। আর এ ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।